জান পাখি, তুমি উঠেছ? আই, তাকাও আমার দিকে, একটু কথা বলো। নার্স হেসে দিয়ে বলল, স্যার, এবার তো শান্ত হন। ম্যামের জ্ঞান ফিরে এসেছে, দেখুন। আমি ডক্টর ডাকছি। বলে উনি চলে গেলেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে। কি অবস্থা করেছে ও নিজের! চোখের নিচে হালকা কালি পড়েছে, চোখ লালচে হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, সারা গালে খোঁচা খোঁচা দাড়ি ভর্তি হয়ে আছে। যদিও এভাবেও খুব কিউট লাগছে ওকে, কিন্তু এরকম চেহারা করেছো কেন নিজের? ও আমার হাত নিজের দুটো হাতের মুঠোয় শক্ত করে ধরে নিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আমি চেয়েও কিছু বলতে পারছি না, শ্বাস জোরে জোরে নিতে হচ্ছে, শরীর অনেক বেশি দুর্বল লাগছে। মনে হচ্ছে অনেকদিন পর চোখ খুলেছে আমি। ওকে কিছু বলতে নেব, তার আগেই ডক্টর চলে এলো। ডক্টর এসে মুখে হাসি রেখে বলল, মিস্টার জোহার, এবার তো একটু সরুন, ওনাকে একটু চেক করতে দিন প্লিজ। আদ্রিয়ান আমার হাত শক্ত করে ধরে বলল। না না, আমি ছাড়বো না ওকে। ডক্টর মুচকে এসে বলল, ডোন্ট ওয়ারি মিস্টার জোহার, আই হোপ উনি ঠিক আছে। চেক না করলে তো আমরা কিছুই বলতে পারবো না। আদ্রিয়ান একটু চেঁচিয়ে বলল, বললাম তো না, ওকে আর ছাড়বো না আমি। যেতে দেবো না আমি ওকে আর কোথাও, কাউকে আসতে দেবো না ওর কাছে। আমি নীরব দর্শকের মতো দেখছি সবটা। জ্ঞান ফিরে এলেও কিছু বলার বা করার মতো ক্ষমতা নেই আমার। তখনই ইফাজ ভাইয়া এলেন, এসে বললেন, আদ্রিয়ান, আমাকে একটু দেখতে দে। আর কেউ যাবে না ওর কাছে, শুধু আমিই যাব। ইফাজ ভাইয়ার কথায় হয়তো আদ্রিয়ান স্বস্তি পেল, হয়তো বাধ্য ছেলের মতো সরে দাঁড়ালো। ইফাজ ভাইয়া আমাকে চেক করে বললেন, থ্যাংক গড, ও এখন টোটালি আউট অফ ডেঞ্জার। কেবিন শিফট করা যাবে, তবে কাল সকালে। আমি আবার চোখ বন্ধ করে রাখলাম, খোলা রাখার শক্তি পাচ্ছে না এখন। এরপর আর কিছু মনে নেই আমার। হসপিটালের কেবিনে চুপচাপ শুয়ে আছি আমি, হাতে পায়ে মাথায় শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছি। কালকের মতো অতটা দুর্বল লাগছে না যদিও, তবুও যথেষ্ট ক্লান্ত। সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা জেনে যে আজসহ আমি 4 দিন হলো হসপিটালে আছি, মানে প্রায় 2 দিন অজ্ঞান ছিলাম আমি। ডক্টর নার্সরাও কিভাবে তাকাচ্ছে আমার দিকে, যেন আমি খুব বড় কিছু জয় করে ফেলেছি। কিন্তু করেছিটা কি? বাড়ির সব আমার বাড়ির সবাই এসেছে, আম্মু ও মামনি দুজনেই কান্নাকাটি করলো, কিন্তু আমি ওদের সান্ত্বনা দিয়ে কিছু বলতে পারছি না। আমাকে সবাই অনেক কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু আমি কারো কথার উত্তর দিতে পারিনি, কারণ কথা বলতে নিলেই গলায় ব্যথা পাচ্ছি। আজ ভাইয়াকে ইশারায় সেটা বলতেই ভাইয়া বললেন যে আমি প্রচন্ড জোরে চিৎকার দেওয়ার ফলে ভোকাল কর্ডে আঘাত লেগেছে, যার জন্য কিছুদিন কথা বলতে পারবো না আমি। তাই কেউ আর আমার সাথে কথা বললো না, তবে ওদের চোখে মুখে আমার জন্য চিন্তার ছাপ স্পষ্ট ছিল। সকালে চোখ খুলে আদ্রিয়ানকে দেখতে পাইনি এখনো। সকাল গড়িয়ে দুপুর চলে এলো, আদ্রিয়ান এখনো আসেনি। আপি আর ইফাজ ভাইয়া থেকে বাকি সবাই বাড়ি চলে গেল। এরপর আমাকে খাওয়ানোর জন্য আপি স্যুপ নিয়ে এলো। আমি আপির দিকে তাকিয়ে হাতের ইশারায় জিজ্ঞেস করলাম, ও কোথায়? আপি মুচকি এসে আমার মুখে স্যুপ দিয়ে বলল, ছোট আব্বু আর বাবা অনেক কষ্টে ধরে নিয়ে বাড়িতে গিয়েছে, আজ গোসল করিয়ে খাইয়ে তারপর পাঠাবে এখানে। কিন্তু এত সময় লাগছে কেন? হয়তো ঘুমিয়ে পড়েছে। তুই জানিস এই 3 দিন কি করেছে ও? পুরো পাগলই হয়ে গিয়েছিল। বাড়িতে তো যাইনি, জোর করে মুখে এক টুকরো পাউরুটি আর 1 গ্লাস পানি খাইয়েছি কাল, আর একটা দানাও কাটেনি। সারাদিন রাত হসপিটালে পড়েছিল, নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে। আমি অবাক হয়ে শুনছি আপির কথা। ইফাজ ভাইয়াও এসে একটা চেয়ারে বসে ছোট্ট শ্বাস ফেলে আবার বলল, আমরা যখন হসপিটালে আসি তখন তুই ইমার্জেন্সিতে ছিলি, আদ্রিয়ানও ভেতরে ছিল। যদিও কেউ অ্যালাউড নয়, কিন্তু আদ্রিয়ানের জেদ তো জানিস। তারপরও আমি ডক্টরদের মানিয়েছি, কিন্তু ইমার্জেন্সিতে ওকে ধরে রাখতে হয়েছে, কারণ ও বারবার তোর কাছে যাচ্ছিল, তোকে ডাকছিল, বারবার বলছিল, এই জান পাখি কথা বলো আমার সাথে, দেখো ওরা কী সব বলছে। তুমি তো বলেছিলে আমায় ছেড়ে যাবে না, প্লিজ তাকাও। এরপর তোকে ওটিতে নেওয়া হলো। আদ্রিয়ানও যেতে চেয়েছিল, কিন্তু ওকে যেতে দেয়নি। ছেলে তো শুনবেই না, 4-5 জন ওয়ার্ড বয় মিলে ওকে ধরে রেখেছিল। এমনিতেই তোর অবস্থা খারাপ ছিল, তারপর আদ্রিয়ানের পাগলামো। ওটির দরজা বন্ধ হওয়ার পরও থামেনি, দৌড়ে ভেতরে যেতে চাইছিল, কিন্তু আদিপ, অর্ণব আর সজীব মিলে ওকে ধরে আটকে নিয়েছে। কিন্তু এত মানুষ মিলেও ওর সাথে পেরে উঠতে 12টা বাজছিল। একটা কথাই বলছিল, ছাড়ো আমাকে, যেতে দাও ওর কাছে। আমার জান পাখির কিচ্ছু হবে না। কিচ্ছু হয়নি ওর। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ওর যদি কিছু হয় তো হসপিটাল জ্বালিয়ে দেব আমি, সব শেষ করে দেব, সবাইকে খুন করে ফেলবো আমি। জাস্ট লিভ মি ড্যামিট। শেষমেশ বাধ্য হয়ে ডক্টরকে বলে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে একটা কেবিনে ঘুম পাড়িয়ে রেখেছিল। আমি ওটিতে ছিলাম, তাই জানি না, হিয়াই বলল।
আপি আমার মুখে আরেক চামচ স্যুপ দিয়ে বলল, ওটির ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে টেনশনে ছিলাম। এরপর ইফাজ বলল, অপারেশন সাকসেসফুল হলেও তুই এখনও সেফ নস, জ্ঞান ফেরার আগে কিছু বলতে পারবে না। এরপর তোকে আইসিইউতে নেওয়া হলো। 48 ঘন্টা বলেছিল ডক্টর। আদ্রিয়ান ঘুম থেকে উঠে আবারও পাগলামো শুরু করলো। আইসিইউতে কারো থাকাই নিষেধ, কিন্তু বাধ্য হয়ে আদ্রিয়ানকে রাখতে হয়েছে। ওখানে গিয়ে চুপচাপ তোর হাত ধরে বসে থাকতো, আর হঠাৎ করেই একবার ডেসপারেট হয়ে তোকে ঝাঁকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করলো। আদ্রিয়ানকে ওভাবে কাঁদতে দেখিনি আমি এর আগে কখনোই। তখন ডক্টর আবারও ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, কিন্তু পাগলটা উঠে আবারও তোর কাছেই চলে গিয়েছে। অনেক জোর করে তোর দোহাই দিয়ে 1 পিস পাউরুটি আর পানি খাইয়েছিলাম। একদিন পুরো দিন সেন্সলেস থাকার পর পরের দিন রাতে আল্লাহর রহমতে তোর জ্ঞান ফিরল। শুধু আমরা না, গোটা হসপিটাল তোর প্রতি আদ্রিয়ানের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিল। আমি পুরো স্তব্ধ হয়ে আছি। আমার প্রতি ওর ভালোবাসা যে অনেক গভীর সেটা জানতাম আমি, কিন্তু আমার জন্য ও এতটা ডেসপারেট হতে পারে, পাগলামো করতে পারে, না শুনলে অনুমানও করতে পারতাম না। এত ভালোবাসি কি করে কেউ? আদৌ সম্ভব? ওর এই সীমাহীন ভালোবাসার সীমাহীনতার ধারণ করার ক্ষমতা আছে তো আমার মধ্যে? আমার চোখ দিয়ে ধীর গতিতে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল ওদের মুখে এসব কথা শুনে। এখন কেমন একটা অদ্ভুত গিল্টি ফিল হচ্ছে আমার জন্যে, শুধুমাত্র আমার জন্য ছেলেটা এত কষ্ট পেয়েছে। নিজেকে এখন অনেক ভাগ্যবতী মনে হচ্ছে যে আমার স্বামী আমায় এতটা ভালোবাসে, আর তার সাথে সাথে লজ্জাও লাগছে। সবার সামনে আমার জন্য এরকম পাগলামি করেছিল ও। সবাই কি ভেবেছিল কে জানে। ইফাজ ভাইয়া বলে উঠল, আরে কাঁদিস কেন তুই? এই জন্য তোকে কিছু না বলাই ভালো ছিল। তুই অসুস্থ, কান্নাকাটি করলে তোর জন্য ভালো নয়। প্লিজ চুপ কর এখন। আপি আমার চোখ মুছে দিয়ে বলল, এবার চুপচাপ শেষ করো তো স্যুপটা, তারপর রেস্ট করো। আমি কিছু বললাম না, যদিও চাইলেও কিছু বলতে পারতাম না। ওদের ইশারা করে আমি যা বলি বেশিরভাগই ওরা বোঝে না। আপি আর ইফাজ ভাইয়া বিরক্ত হয়, তাই আমি চুপ হয়ে গেলাম। আপি আমায় খাইয়ে দেওয়ার পর আমি বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম, কিন্তু ঘুম এলো না, কারণ বেশ অনেকটা সময় ঘুমিয়েই ছিলাম। ইফাজ ভাইয়া ওনার কাজে চলে গেল, আর আপি কিছুক্ষণ বসে থাকার পর বলল, তুই রেস্ট কর, আমি আসছি। হ্যাঁ, আমি মুচকি হেসে মাথা নাড়ালাম। আপি চলে যেতেই আবারও বালিশে হেলান দিলাম। আমার হাতে এখনো স্যালাইনের ক্যানেল লাগানো। বিরক্ত লাগছে এটাকে। হাউ ডিসগাস্টিং। হঠাৎ করে সেদিন রাতের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠলাম। মেরে ফেলতে চেয়েছিল আমাকে ওরা। হ্যাঁ, মারতেই তো চেয়েছিল। এতটা উঁচু থেকে ফেলে দিল তো মরার জন্যে, কিন্তু আমায় মেরে কি লাভ ওদের? ওরা কি জানে যে ফাইলটা নেই আমার কাছে? আর সেজন্যেই এ যাত্রায় তো বেঁচে গেছি, কিন্তু এভাবে আর কতদিন বাঁচতে পারবো? আমার নিজের চেয়ে বেশি এখন আদ্রিয়ানকে নিয়ে ভয় করে। একদম শেষই হয়ে যাবে যদি আমার সাথে নিম্নতম খারাপ কিছু ঘটে। তো খুব বেশি ভালোবাসে আমাকেও। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও আদ্রিয়ানের কোনো দেখা পেলাম না। চোখ বন্ধ করে নানা রকম কথা ভাবছি। হঠাৎ কপালে কারো উষ্ণ স্পর্শে ঝট করে চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি আদ্রিয়ান আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখে মুখে সেই মলিন ভাব এখনো আছে। আমি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে একটু হাসলাম। উত্তরে ও একটা মলিন হাসি দিল। আমি হাতের ইশারায় ওকে পাশে বসতে বললাম। ও আমার পাশে বসে আমার দিকে ঝুঁকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছে এখন? আমি মাথা নেড়ে বললাম, ভালো আছি, আর হাতের ইশারায় বোঝালাম আমি কথা বলতে পারছি না। আদ্রিয়ান আবারও ধীর গলায় বলল, আমি জানি, ভাইয়া বলেছে আমার চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ আদ্রিয়ানের মুখটা গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। এই 4 দিনে ওর মুখের পরিবর্তনগুলো লক্ষ্য করলাম। তারপর আস্তে আস্তে ওর গালের উপর হাত রাখলাম। ওর খোঁচা খোঁচা বেরোনো দাড়িতে কিছু সময় হাত বুলিয়ে তারপর হাত আর মুখের ইশারায় বোঝালাম যে নিজের এই অবস্থা করেছো কেন। আদ্রিয়ান আমার গালে হাত রেখে বলল, আমি একদম ঠিক আছি। তুমি যতক্ষণ ঠিক থাকো ঠিক ততক্ষণ আমিও ঠিক থাকি। রূপকথার গল্পে পড়নি, একটা ভোমরাতে প্রাণ নিহিত থাকে, ঠিক আমার প্রাণও তোমার মধ্যে নিহিত। আমার সেই প্রাণ ভ্রমরা তুমি যতক্ষণ ঠিক থাকো আমিও ঠিক থাকি, আর তোমার কিছু হয়ে গেলে আমিও সেই দহনে পুড়ে যাই জান পাখি। আমি একটু অবাক হলাম। আমার ইশারায় বলা কথা ও এত সহজেই বুঝে গেল। তারপর ওরে আবেগ মিশ্রিত কথা সত্যি হৃদয় স্পর্শী।
আমার কি হলো জানি না, আমি ওর দিকে তাকিয়ে আবারও কেঁদে দিলাম। ও আমার চোখের জল খুব যত্ন সহকারে মুছে দিয়ে বলল, কেঁদো না প্লিজ। তোমাকে কাঁদতে দেখলে যে আমার কষ্ট হয়। আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? আমি মাথা নেড়ে না করলাম। তারপর ওকে ইশারায় জিজ্ঞেস করলাম ও খেয়েছে কিনা। ও মুচকি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ল। এরপর কিছুক্ষণ একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে আমার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আম সরি, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। আমি আমি বলেছিলাম তোমাকে চোয়াতে দেবো না আমি, কিন্তু এই জন্যই, ঠিক এই জন্যই তোমাকে আমার জীবনে চড়াতে চাইনি আমি। নিজের থেকে দূরে রাখতে কষ্ট হতো, কিন্তু এটা ভেবে তো স্বস্তি পেতাম যে তুমি সুরক্ষিত আছো, ভালো আছো। কিন্তু এখন তো প্রতি মুহূর্তে তোমাকে হারানোর ভয় কাটে আমার। ইশরাককে হারিয়ে ফেলার কষ্টটা সহ্য করে নিতে পারলাম, তোমাকে হারানোর ভয়টাও যে আমার সহ্য হয় না। কেন এলা আমার জীবনে? কেন শুনলে না আমার কথা? কেন? আমার খুব খারাপ লাগছে। ওর কথার কিছু না বুঝলেও বলতে ইচ্ছে করছে যে এতে তোমার কোনো দোষ নেই। দোষ যদি কারো থাকে সেটা আমারই, কিন্তু চেয়েও বলতে পারছি না। ওকে আঁকড়ে ধরে আশ্বাস দিলাম যে আমি ঠিক আছি। ওরও ঐশী ইস্যু এসে দেখে গেছে। এরপর আরও 3 দিন হসপিটালেই ছিলাম। রূপা একবার দেখতে এসেছিল, কিন্তু ওকে দেখে আর্জেন ভীষণই বিরক্ত হয়েছেন। কোনো রকম কথা বলে এক প্রকার তাড়িয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ এরকম ব্যবহার কেন সেটাই বুঝলাম না। আগের ঘটনার জন্য তো সরি বলেছে ও। যাই হোক, এই 3 দিন সবে পালাকর্মে থাকলেও আর্জেন 24/7 আওয়ার্স আমার কাছেই ছিল। ওকে কেউ চেষ্টা করেও সরাতে পারেনি। আর এই কয়েকদিন আমি আদ্রিয়ানের কেয়ারিং, ভালোবাসা, পাগলামো নতুন রূপের সাথে পরিচিত হয়েছি। এরপর বাড়িতে আনার পর আরও 2 দিন কেটে যায়। পুলিশ এসেছিল জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু আদ্রিয়ান ওদের আমার সাথে কথা বলতে দেয়নি, বরং বলেছে যে আমি পড়ে গেছিলাম। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি অবাক হলেও কিছু বলিনি, কারণ আদ্রিয়ান যা বলছে নিশ্চয়ই কিছু ভেবেই বলছে। আমি এখনও হাঁটতে পারি না। ইফাজ ভাইয়া বলেছেন মিনিমাম আরও 1 মাস লাগবে। ভাগ্য ভালো যে মারাত্মক কিছু হয়নি, তাহলে 3-4 মাস লাগতে পারতো, বা হয়তো এই ডান পা দিয়ে সুস্থভাবে কোনোদিন হাঁটতেও পারতাম না আমি। আর কথাটাও বলতে পারছিলাম না এখনো। এটা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। তবে কিছু ব্যায়াম আর ওষুধ দিয়েছে, খুব শীঘ্রই কথা বলতে পারবো বলেই ডক্টরদের বিশ্বাস। তবে অদ্ভুত ব্যাপার, আমার ইশারায় বলা কথাগুলো বুঝতেই সবাই হিমশিম খেলেও আর্জেন সহজেই বুঝে যায় সবকিছু। যেন ও আমার চোখের ভাষা সহজেই পড়তে পারে। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে ধ্যান ভাঙলো আমার। আর্জেন আমার দিকে তাকিয়ে বলল, সকালে তো এখনো চুল বাঁধা হয়নি তাই না? ওয়েট। বলে চিরুনি নিয়ে আমার পেছন দিকে বসে খুব সুন্দর করে চুলগুলো আঁচড়ে বেঁধে দিল। এইসব কাজ এখন ওকেই করতে হয়, কারণ আমার হাতও ব্যান্ডেজ। তাই খাইয়ে দেওয়া, চুল বাঁধা, শরীরে লোশন লাগিয়ে দেওয়া, ব্রাশ করানো, তবে গোসল আর চেঞ্জিংয়ে হেল্প করার কাজটা আপেই করে। আমার চুল বাঁধা শেষ করে আমায় আস্তে করে ঘুরিয়ে নিজের বুকে মিশিয়ে নিয়ে বলল, তুমি খুব বাজে জানো, ভীষণ বাজে। আমার এতটা কাছের হতে কে বলেছিল? কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসার যে কি জ্বালা, সেটা এখন আমি বুঝতে পারি। অতিরিক্ত ভালোবাসি আমি তোমাকে, সীমাহীন ভালোবাসি। আর এই সীমাহীন ভালোবাসার সীমাহীনতায় আমি নিজেই চলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি। আদ্রিয়ান আবরার জোহায়ের নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি একটু অবাক হলাম ওর এইসব কথায়, তবু ওর বুকের সাথে মিশে থেকে ওর কথা মন দিয়ে শুনছি। ও একটা শ্বাস নিয়ে আবারও বলল, জানো, ফোনে যখন তুমি চিৎকার করেছিলে তখন আমার অবস্থা কি হয়েছিল? আমি মেডিকেল গেটের বাইরে ছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি ছিল সেদিন। কত প্ল্যানিং ছিল জানো। আদিব, ভাইয়া, বৌমণি, জাবিন, ওদের দিয়ে খুব সুন্দর করে ছাদটা সাজানোর প্ল্যান করেছিলাম তোমার সাথে সময় কাটাবো বলে। তোমার জন্য একটা শাড়িও কিনেছিলাম আমি, যেটা তুমি লাস্ট টাইম মলে গিয়ে ঘুরে ঘুরে দেখেছিলে। নেভি ব্লু এর উপর হোয়াইট স্টোনের কাজ, ওটাই। আমি বেশ অবাক হয়েছি। অবাক দৃষ্টিতেই বুক থেকে মাথা তুলে আর্জেনের দিকে তাকালাম। প্ল্যানিং তো আমিও করেছিলাম, রুম সাজিয়েছি, ঘড়ি, ফুল, কার্ড কিনেছি,
সব কোথায়? আদ্রিয়ান দেখতে পেলে তো আমাকে বলতো না। ওর হাতে তার মানে এসব কিছুই যায়নি। কিন্তু কোথায় সব? আমার হোশ এলো আদ্রিয়ানের কথায়। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার, তোমাকে হারানোর ভয়ে। আর যখন তুমি আমার নাম নিয়ে সেই বিকট চিৎকার দিয়েছিলে, তখন আমার আমার হাত থেকে ফোনটাও পড়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম, হাঁটু ভেঙে ওখানে বসে পড়েছিলাম। এরপর যখন তোমার কথা মনে পড়লো, তখন দৌড়ে ভেতরে গিয়ে কিছু লোকের ভিড় দেখে থমকে গিয়েছিলাম। আমার অবচেতন মন আমাকে টেনে ওখানে নিয়ে আমার অবচেতন মন আমাকে টেনে ওখানে নিয়ে গিয়েছিল। কিন্তু ওখানে গিয়ে তোমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অবস্থা হয়েছিল আমার, আই জাস্ট কান্ট এক্সপ্লেন ইউ। নিজের মনের সাথে যুদ্ধ করে নিজেকে সামলে ভেতরে নিয়ে গিয়েছিলাম তোমাকে। আর এরপর এত কিছু হয়েছে যে নিজেকে পাগল পাগল লাগছিল। বুঝতে পারছিলাম না কি করছি, কি বলছি। আমার মাথায় শুধু এটুকুই চলছিল, আই জাস্ট ওয়ান্ট ইউ, জাস্ট ইউ। আমার প্রাণটাই চলে যাচ্ছিল। তোমার কিছু হয়ে গেলে তো আমি মরেই যাব। বারবার একটাই প্রার্থনা করি, আল্লাহ যেন তোমার আগে আমাকে। আমি সাথে সাথে আদ্রিয়ানের মুখ চেপে ধরলাম। ছলো ছলো চোখে মাথা নেড়ে না বললাম। আদ্রিয়ান কিছু না বলে আমার বুকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিলাম। এত স্বার্থপর কেন ছেলেটা? শুধু নিজের কষ্টটাই দেখছে। ওর কিছু হয়ে গেলে আমিও যে শেষ হয়ে যাব, সেটা কেন বোঝে না ও? আদ্রিয়ান ল্যাবে গেছে। বিকেলে আপির কোলে মাথা দিয়ে শুয়ে আছি। জাবিন গেছে টিউশনিতে। আমার মনটা খুবই খারাপ হয়ে আছে এখন, কারণ আমার সেই ফুল কাঠ ঘড়ি তো বেডে ছিল। আর আমার অ্যাক্সিডেন্টের পর তো এই রুমে ছিল না কেউ। তাই বেড পরিষ্কার করার সময় মনি এগুলো সরিয়ে রেখেছে কোথাও একটা। আপির কাছে এটা শুনে মনিকে জিজ্ঞেস করতে বলেছিলাম, কিন্তু কোথায় রেখেছে মনে করতে পারছে না। কত অনুভূতি আর ভালোবাসা নিয়ে রেখেছিলাম ওগুলো, এভাবে হারিয়ে গেল। ধুর। আপি মাথার চুল নাড়তে নাড়তে বলল, সত্যি কথা বলতো উনি, তুই কি সত্যি পড়ে গিয়েছিলি নাকি তোকে কেউ ধাক্কা দিয়েছিল? আমার তো মনে হচ্ছে ওরাই। আমি আপির দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়লাম। আপি চমকে গিয়ে বলল, কি বলছিস কি? কিন্তু তুই তো হারিয়ে ফেলেছিস ফাইলটা, তাহলে তোর পিছনে পড়ছে কেন? আর মার্ডার? আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। আপি বলল, অনি, এবার তুই আদ্রিয়ানকে সবকিছু বলে দে, বড়সড় কোনো অঘটন ঘটার আগেই। আমি কিছু না বলে আপির পেট জড়িয়ে চোখ বন্ধ করে ফেললাম আর সেই অতীতে ফিরে গেলাম, যার দায় আমাকে এখনো নিতে হচ্ছে। 2 আগস্ট 2018, যা আমার জীবনের এক অভিশপ্ত দিনও বলা যায়, যার দায় আমি এখনো বয়ে বেড়াচ্ছি। সেই চরম অভিশপ্ত দিনটার কথা মনে পড়লে আজও আমার বুক কেঁপে ওঠে। জীবনে প্রথমবার কোথাও ঘুরতে গেছিলাম বলে আমার আফসোস হয়। আজও আফসোস হয়, ভীষণ রকমের আফসোস হয়। কলেজ থেকে ট্যুরে যাওয়ার কথা শুনেই আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। তাও আবার সুন্দরবনে। পরিবারের সাথে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে গেলেও সুন্দরবন যাওয়া হয়নি। তাই সুন্দরবন যাওয়া নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। আব্বু আম্মুও বারণ করেনি আমায়। কলেজ থেকে সরাসরি বাসেই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেশ কয়েক ঘন্টা জার্নির পর বাস থামলো নদীর এপারে। এখান থেকে 5 মিনিটের মতো হেঁটে নদীর কাছে যেতে হয়, আর নদী পার হয়ে সুন্দরবনের ট্যুরিস্ট এরিয়াতে। কিন্তু ওখানে নামার সময় দুপুর ছিল, তাই স্যারেরা বলল, আগে সবাই খেয়ে নাও, তারপর কিছুক্ষণ এখানে রেস্ট করে আমরা ওপারে যাব। সবার হাতে হাতে খাবারের প্যাকেট দিয়ে দিল স্যারেরা। আমি আর ইস্যু এক কলেজেই পড়তাম, তাই একসাথেই ছিলাম ওখানে। এক বিরাট গাছের নিচের শিকড়ে বসে দুজন গল্প করতে করতে খেয়ে নিলাম। এরপর দুজনেই ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে টুকটাক গল্প করছি। হঠাৎ আমারে সিআই স্যার ইস্যুকে কি জন্য যেন ডাকলো, আর আমি এদিক ওদিকে ছবি তুলছি। খেয়াল করলাম রাস্তার সাইডেও একটা জঙ্গলটা হয়তো ভেতরে আরো আছে। আমি ভাবলাম একবার ভিতরে গিয়ে হেঁটে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি। তোর কি আর হবে, এটা রিস্কি নয় নিশ্চয়ই। তাহলে স্যারেরা নিশ্চয়ই আমাকে আগে থেকেই সতর্ক করে দিত। আমি কিছুক্ষণ এসব ভেবে ভেতরে ঢুকিয়ে গেলাম। সবকিছুই বেশ ইন্টারেস্টিং লাগছে। অনেকগুলো ছবিও তুললাম হাঁটতে হাঁটতে। আর আমার মাথায় ছবি তোলার নেশা একবার ঢুকলে সেটা সহজে কাটে না। তাই এই ছবি তুলতে তুলতে কখন যে বেশ ভেতরে চলে গেছি নিজেরও খেয়াল নেই।
হঠাৎ করেই প্রচণ্ড জোরে কয়েকটা গুলির আওয়াজ শুনে কেঁপে উঠলাম আমি। গুলি চললো কোথায় আর কি করে? ওখানে গুলি কে চালাবে? আর গুলির আওয়াজটাও খুব কাছেই হয়েছে, তাই আরও বেশি ভয় করছে। মস্তিষ্ক বলছিল, অনি ফিরে যা, চলে যা এখান থেকে, এখানে থাকলে বিপদ হবে। কিন্তু নিজের মনকে সে কথা বোঝাতে পারলাম না। এক কদম দু কদম করে এগিয়ে গেলাম। হঠাৎ ওখানে কালো পোশাক পরা লোক দেখেই গাছের আড়ালে লুকিয়ে পড়লাম আমি। আর আড়াল থেকে যা দেখলাম তাতে রুহ কেঁপে উঠল আমার। কয়েকজন লোকের রক্তাক্ত লাশ পড়ে আছে নিচে, আর দুজন কালো পোশাক পরা লোক সেই লাশ টেনে সরাচ্ছে। ওখানে ছোট্ট একটা তাঁবু আছে, বাইরে চারপাশে সব কালো পোশাক পরা লোকগুলো পাহারা দেওয়ার স্টাইলে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে চারজন বসে আছে। একজনের হাতে বন্দুক আছে, তবে তিনজনের মুখে মাস্ক আছে। হয়তো সেই এখন এই খুনগুলো করলো। আমার হাত পা কাঁপছে। দুইজন মানুষের খুনে জলজ্যান্ত সাক্ষী হলাম আমি। এখন কি করব আমি? পালিয়ে যাব? এখানে থেকেও তো কিছু করতে পারবো না আমি। এর চেয়ে ভালো আপাতত চলেই যাই এখান থেকে। এক পা পেছাতে নিলেই হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর পায়ে ব্যথা পেয়ে না চাইতেও চিৎকার করে ফেললাম। সাথে সাথেই ওদের সবার চোখ পড়লো আমার দিকে। আমি ভীত দৃষ্টিতে তাকালাম। মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে একজন বলল, আরে এটা কোথা থেকে এলো? ওই ধরে নিয়ে আয় এদিকে। আমি ভয় পেয়ে উঠে যেতে নিয়েও পা ধরে বসে পড়লাম। পায়ে বেশ জোরে ব্যথা পেয়েছে আমি, চোখ দিয়ে জল চলে এসেছে। কিন্তু এরা ধরে ফেললে আমার মৃত্যু নিশ্চিত, তাই কোনো রকমে গাছ ধরে উঠে দাঁড়িয়ে পালাতে চাইলাম। কিন্তু শেষ রক্ষার হলো না। উঠে দাঁড়াতে না দাঁড়াতেই ওরা এসে ঘিরে ফেললো আমাকে। আমি কিছু বলার আগেই আমার হাত ধরে টেনে ভিতরে ওদের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ওই মাঝখানে ওই তিনজনের সামনে নিয়ে ধাক্কা দিয়ে ফেললো। আমি একটা শুকনো ঢোক গেলে সামনে লোকগুলোর দিকে তাকালাম। এরা যে কতটা নৃশংস সেটা একটু আগেই দেখেছি আমি। ভয়ে কেঁদেই চলেছে আমি। আমাকেও মেরে ফেলবে নাকি এখন এরা? মাঝখানে দাঁড়ানো লোকটা বলল, দেখতে তো বাচ্চা মনে হয়, এখানে কেন এসেছো? আমি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাছি। পাশের আরেকজন ধমক দিয়ে আমার পায়ের কাছে একটা শুট করে বলল, কি হলো বলো? আমি কেঁপে উঠলাম হালকা। একটা শুকনো ঢোক গেলে ভাঙা গলায় বললাম, কলেজ থেকে ট্যুরে এসেছি। মাঝখানের লোকটা এগিয়ে এসে আমার সামনে হাঁটু ভেঙে বসে বলল, কলেজের ট্যুরে এসে কলেজে সবার সাথে না থেকে এখানে কেন এসেছো একা একা? আগের বার উত্তর না দেওয়াতে যেই জোরে ধমক দিয়েছে আর শুট করেছে, তাই এবার সাথে সাথেই বললাম, ছবি তুলতে তুলতে চলে এসেছি। লোকটা একটু হাসলো, যদিও মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু হাসির আওয়াজ ঠিকই শুনতে পাচ্ছি। হাসার পর আমার দিকে তাকিয়ে বলল, এজন্যই বলে বাচ্চাদের বাচ্চার মতোই থাকতে হয়। এবার তোমার সাথে যেটা হবে সেটার জন্য তৈরি তুমি? লোকটা কথাটা ঠান্ডা গলাতে বললেও কতটা ভয়ঙ্কর ছিল সেটা যে কেউ বুঝতে পারবে। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, প্লিজ যেতে দিন আমাকে, আমি ইচ্ছে করে আসিনি। লোকটা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কেন এসেছো সেটা ফ্যাক্ট নয়, এসেছো এটাই ফ্যাক্ট। আর এখানে ভুলকর হোক বা ইচ্ছেতে হোক, একবার যারা আসে তারা আর ফেরত যায় না। আমি বুঝতে পেরে গেছি যে এরা আমাকে এভাবে ছাড়বে না। বাঁচতে চাইলে নিজেকেই যা করার করতে হবে। আমি উঠে দৌড় দিতে গেলেই লোকটা আমার হাত ধরে ফেললো আর ভীষণ জোরে মুচড়ে ধরলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো আমার। পা পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, বাংলা বুঝতে পারো না? এখানে তুমি নিজের ইচ্ছেতে আসলেও যাবে আমাদের ইচ্ছেতেই, তা উপরে। আমি ভয়ে বা শব্দ করেই কেঁদে দিলাম। আমার হাত ধরে থাকা লোকটার দিকে তাকিয়ে বললাম, প্লিজ ছেড়ে দিন, বিশ্বাস করুন আমি সত্যি এখানে জাস্ট ছবি তুলতে এসেছি। আমার কথা যেন এরা শুনতেই পাইনি। ডান পাশের লোকটা আমার মাথায় বন্দুক তাক করে বলল, এটাকে উড়িয়ে দিই এখনই। আরে না, এত তাড়ার কি আছে, এটাকে তাঁবুর মধ্যে ফেলে রাখ, বাকিটা পরে দেখছি। এখানে তো দড়ি নেই। চারপাশে পাহাড় আছে, দড়ির প্রয়োজন নেই, জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে, নিয়ে যা। আমি যাবো না বলে কান্নাকাটি করাতে মাঝখানে দাঁড়ানো সেই লোকটা এত জোরে ধমক দিল যে আমি পুরো স্থির হয়ে গেলাম। লোকগুলো আমাকে টেনে তাঁবুর ভেতরে নিয়ে ফেলে রেখে চলে গেল। আমি হাঁটু গুটিয়ে বসে নীরবে কান্না করে যাচ্ছি। হঠাৎ এইসব ঘটনাগুলোতে আমি শকড হয়ে যাচ্ছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন এলাম এখানে না এলে এরকম বিপদে পড়তাম না। ওরা কি সত্যিই মেরে ফেলবে আমাকে? বাড়ির কাউকে আর দেখতে পারবো না কখনো। এসব ভাবতে ভাবতেই বাইরে ওদের কথার আওয়াজ পেলাম। ভালো করে শোনার জন্য তাঁবুর সাইড ঘেঁষে কান পাতলাম।
ওরা বলছে মেয়েটাকে ভেতরে রেখে এলে, কিন্তু ভেতরে তো ফাইলটা আছে। তো ওই পুচকি মেয়েটা আর কি করবে? দেখো, বোঝার চেষ্টা করো, ফাইলটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কাউকে হালকাভাবে নেওয়া উচিত না। আমি ভাবছি কিসের ফাইল যেটা আমার হাতে পড়লেও সমস্যা? কি করতে চলেছে এরা? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে কেউ একজন বলল, এক্স্যাক্টলি, ক্যামব্রিজের ফাইনাল ইয়ারের বেস্ট স্টুডেন্টদের দিয়ে বানিয়েছি মডেলটা। আর ওটার ভিতরে সেই পাসকোডটা কতটা ইম্পর্টেন্ট বোঝো? একবার ওটা হারিয়ে গেলে এরকম আইডিয়া আবার কালেক্ট করতে কত বছর সময় লাগবে জানো? আমি ভাবছি ক্যামব্রিজ মানে ক্যামব্রিজ ইউনিভার্সিটির কথা বলছে এরা। ওরা আবারও বলল, তাছাড়া ওই সবকটা ইঞ্জিনিয়ারকে তো আমরা উপরে পাঠিয়ে দিয়েছি, ওদের দিয়ে আবার বানাবো সে উপায়ও তো নেই। আমার পিলে চমকে উঠল পুরো, কতটা ভয়ঙ্কর এরা। কিন্তু ফাইলটা কিসের, কিসের মডেল, আর কিসের এই বা পাসকোড যার জন্য এরা এত নৃশংস হয়েছে? আমি কান পেতে বাকিটা শোনার চেষ্টা করলাম। ওরা বলল, এই ফাইলের মাধ্যমেই সেই সফটওয়্যারটা তৈরি করা যাবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এক জায়গায় বসে একই সময় কয়েক জায়গায় ব্লাস্ট করতে পারবো। হ্যাঁ, এবার একবারে 5টা হোটেল ব্লাস্ট করব আমরা, সেই সব হোটেলে যেখানে ওই ইহুদি খ্রিস্টানরা এসে ভিড় করে। আর সামনে তো দুর্গাপূজাও আছে। আর ওই কি যেন করে ওরা দশমীতে, হ্যাঁ, রাবণ দহন, রাবণকে জ্বালায় ওরা। তবে এবার শুধু রাবণ জ্বলবে না, সাথে ওরাও জ্বলবে। এবার ওইসব পুলিশ, সিবিআই, আন্ডারকভার অফিসার আর ইনভেস্টিগেটররাও কিছু করতে পারবে না, কারণ ওরা একসাথে কয়টা জায়গা বাঁচাবে। এবার আমরাও দেখতে চাই, সবগুলোকে শেষ করব। ওরা সবাই একসাথে বলে উঠল। ইনশাল্লাহ। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। তার মানে এরা সবাই টেরোরিস্ট? এরা সবাই মিলে এরকম ধ্বংসলীলা চালানোর চেষ্টা করছে, আর জেনেও আমি কিচ্ছু করতে পারবো না। আমি তাড়াতাড়ি পুরো তাঁবু জুড়ে সেই ফাইলটা খুঁজলাম। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম। ফাইলটা হাতে নিয়ে ভাবছি, হয়তো সেই হোটেলগুলোতে আমি বা আমার পরিবারের কেউ থাকবে না, সেই দশমীর উৎসবেও আমরা থাকবো না, কিন্তু যারা থাকবে তারাও তো কারো বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বা আত্মীয়। তার চেয়েও বড় কথা মানুষই তো থাকবে। আর এত নিরীহ মানুষকে মারাটাকে এরা ধর্ম বলে দাবি করে, জিহাদ বলে। জিহাদ শব্দের অর্থ বোঝে এরা? জিহাদের আসল মানে বা তাৎপর্য জানে? এত ঘৃণ্য এবং জঘন্যতম কাজকে এরা ইসলামের নামে চালিয়ে দিচ্ছে। ইসলামের মতো শান্তির ধর্মকেও এরা জঙ্গিবাদের ধর্মে পরিণত করতে চাইছে। জিহাদের নামে ইসলামের গায়ে দাগ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি ফাইলটা এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে ভাবলাম যে সামনের দিক দিয়ে বেরিয়ে যাওয়াটা পসিবল না, কারণ সামনে ওরা সবাই আছে। আমি পেছনের দিক দিয়ে তাঁবুর কাপড়টা হালকা সরিয়ে উকি দিয়ে দেখলাম পেছনের দিকে শুধুমাত্র 3 জন দাঁড়িয়ে আছে। যদি পালাতেই হয় তাহলে এখনই পালাতে হবে, কিন্তু এই 3 জনকে টপকেই বা পালাবো কি করে? কিন্তু আপাতত তো পালাতে হবেই, অন্তত এই ফাইলটা ওদের কাছ থেকে সরানোর জন্য হলেও। চারপাশে তাকিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিচে দেখলাম মাটির চাকা আছে কিছু, আর বাকি সব মাটির গুঁড়ো, বালু মাটির মতো। কিছুক্ষণ চুপচাপ ভাবার পর আমি এক হাতে একটা চাকা মাটি আর এক হাতে ঝরঝরে মাটিগুলো হাতে নিলাম। জানি না কতটা কি কাজে দেবে, কিন্তু এটা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই আমার কাছে। এখানে থাকলে এমনিতেই মরতে হবে। একটা শেষ চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? আমি তাঁবুর পেছনে সে অংশে হাত দিয়ে আস্তে আস্তে টেনে ছাড়িয়ে আমার বের হওয়ার উপযোগী করলাম। এরপর হাতে সেই চাকা মাটিটা একটু জোরেই এক কোণে ঝোপের উপর ছুঁড়ে মারলাম। 3 জনই চমকে উঠল। একজন বলল, যা তো গিয়ে দেখ ওখানে কি হয়েছে। একজন ওদিকে গেল। আমি ভাবছি, ধর, মাত্র একজন গেল, কিন্তু কি আর করার, এভাবেই সামলাতে হবে। আমি ফাইলটা বগলের নিচে রেখে এক হাতের মুঠোতে রাখা মাটিগুলো 2 হাতের মুঠোয় নিয়ে এগিয়ে আস্তে করে বেরিয়ে গেলাম। ওদের দুজনের চোখ আমার দিকে পড়ার সাথে সাথেই আমি সেই মাটি 2 হাতেই ওদের দুজনের মুখের দিকে ছুঁড়ে মারলাম। ফাইলটা মাটিতে পড়ে গেল। ওরা দুজনেই চোখ মুখ কুঁচকে মুখে হাত দিয়ে বাকিদের চিৎকার করে ডাকলো। আমি সুযোগ পেয়ে ফাইলটা তুলে দৌড় দিলাম। কোন দিকে যাচ্ছি নিজেও জানি না। আপাতত এদের হাত থেকে বাঁচতে হবে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, গাছের একটা শেকড়ের সাথে আটকে পড়ে গেলাম। ওরা পেছনে থাকায় আমার কাছে আসতে সময় লাগলো না। আমি এতটাই ভয় পেয়ে গেছি যে ওঠার শক্তিও পাচ্ছি না। ওরা আমার কাছে চলে এলো, সাথে ওই মুখোশ পরা 3 জনও। আমি শক্ত হয়ে বসে আছি।
নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এই মুহূর্তে আমার। মৃত্যুকে এভাবে চোখের সামনে দেখলে যে কারো মাথা কাজ করা বন্ধ করে দেয়, আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। কিন্তু তবুও ফাইলটা বুকে জড়িয়ে ধরে রেখে দিয়েছি। ওদের মধ্যে একজন বলল,